আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি, জানিয়েছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব সৌদি থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে। এরপর রয়েছে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, কি চান পুতিন। সর্বশেষ থাকছে গাজায় তীব্র অপুষ্টিতে কাহিল ৭১,০০০ শিশু ও ১৭,০০০ মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পরমাণু কর্মসূচি, জানিয়েছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইসরায়েলকে সতর্ক করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি একা ইরানের হামলার চেষ্টা করে তবে তা এই অঞ্চলে ভয়াবহ পরিণতি সূচনা করতে পারে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি এসব কথা বলেন। তিনি ইরান যুক্তরাষ্ট্র চলমান পারমাণবিক আলোচনা ও তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি নিয়ে ইসরায়েলের ভূমিকার বিষয়ে নিজের মতো তুলে ধরেন। সাক্ষাৎকারে জন কেরি বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েল একা কিছুই করতে পারবে না। আন্তর্জাতিক সমর্থন ছাড়া তেহরানে হামলা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। কেরি আরও বলেন, তারা হয়তো ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে, কিছু ক্ষতিও করতে সক্ষম হবে, কিন্তু এর ফলে গোটা অঞ্চলে একটি বিপজ্জনক সংকটের সঞ্চিত হবে, যার ফলাফল হবে ভয়াবহ। এদিকে শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, এবারের বৈঠক কিছু নতুন প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এগুলো এখন তেহরান ও ওয়াশিংটনে মূল্যায়নের পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই জটিল সমস্যার সমাধানে ২-৩টি বৈঠক সম্ভব নয়। তিনি রোমে ওমানি দূতাবাসে অনুষ্ঠিত আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম পেশাদার বৈঠক হিসেবে উল্লেখ করেন এবং জানান, ইরান তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করেছে তারা। সৌদি থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে। ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫,০০০-এরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শুধু সৌদি আরবই নয়, একই অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত আসা এসব নাগরিককে একটি তালিকা প্রস্তুত করছে, যা দেশটির সংবাদ মাধ্যম জাতীয় দৈনিক ডনের হাতে এসেছে। ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এক বিবৃতিতে তিনি জানান, এই সব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, যাদের পাসপোর্ট বাতিল করা হবে তারা আগামী ৫ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না। প্রসঙ্গত, বিদেশে ভিক্ষাবৃত্তি জড়িয়ে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশটির জন্য একটি অস্বস্তিকর সংকট রয়েছে। দরিদ্রতা ও প্রলোভনের শিকার হয়ে অনেক পাকিস্তানি নাগরিক নিজেদের সহায় সম্পদ বিক্রি করে ভুয়া এজেন্টের মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাড়ি জমান। বিদেশে গিয়েও কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নাম লেখান। এছাড়া হজ কিংবা ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘায়িত করে অনেকেই সেখানে অবৈধ বসবাস শুরু করে দেন এবং জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন। এই প্রবণতা বন্ধে পাকিস্তান সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তব ক্ষেত্রে তেমন ফল মিলছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা, কি চান পুতিন। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর একাধিক শহরে চালানো এই আক্রমণে প্রায় ৩৬০টি ড্রোন ব্যবহার করেছে রুশ সেনারা। হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লাইমেঙ্কো বলেন, এই হামলা ছিল সম্পূর্ণভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত একটি সমন্বিত নিষ্ঠুর অপারেশন। শত্রুরা আবারও প্রমাণ করল তাদের উদ্দেশ্য শুধু ধ্বংস ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এই হামলার পর এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যতক্ষণ বিশ্ব এবং যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে এই যুদ্ধ থামবে না, বরং এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও উৎসাহিত করছে। তিনি আরও যোগ করেন, এ ধরনের হামলায় যথেষ্ট প্রমাণ করে যে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরব সময়ের দাবি। আমরা শুধু প্রতিরক্ষাই করছি, কিন্তু আগ্রাসন বাড়ছেই। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনও শনিবার রাতে পাল্টা হামলায় 95টি ড্রোন ছুড়েছে, যেগুলোর বেশিরভাগই রাশিয়ার ভেতর প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয় নিরাপত্তাজনিত কারণে। এই হামলার প্রকৃতি এবং ব্যাপকতা দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, পুতিনের আসল লক্ষ্য কী? বিশেষ করে এমন সময় এই হামলা চালানো হলো যখন ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের এক অংশ মনে করছেন, এই ধরনের আতঙ্ক সৃষ্টি কৌশলের মাধ্যমে পুতিন একদিকে ইউক্রেনের মনোবল ভাঙতে চাইছে, অন্যদিকে পশ্চিমা যুদ্ধ যুদ্ধক্লান্তি বাড়িয়ে তাদের সহানুভূতি ও সহায়তা কমিয়ে আনতে চাইছে। এই রেকর্ড সংখ্যক ড্রোন হামলা শুধু সামরিক দিক থেকেই নয়, কূটনৈতিক দিক থেকেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে বলে ধারণা বিশ্লেষকদের। গাজায় তীব্র অপুষ্টিতে কাহিল ৭১,০০০ শিশু ও ১৭,০০০ মা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সংকট চরমে উঠেছে। নতুন করে সংঘাত বেড়ে যাওয়া, সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকা এবং সব ধরনের মানবিক সহায়তা বাধা দেওয়ার ফলে গাজাবাসী ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়ছে। ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সাহায্য প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে, যার কারণে ক্ষুধা, অপুষ্টি ভয়াবহভাবে বেড়েছে এবং আগের যুদ্ধবিরতির সময় সহায়তার মাধ্যমে যে অগ্রগতি হয়েছিল তা একেবারে স্থবির হয়ে গেছে। জাতিসংঘের শীর্ষ তহবিল ইউনিসেফের ১২ মে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অন্তত ৪,৭০,০০০ মানুষ এখন চরম খাদ্য সংকটে রয়েছে। গাজাবাসীর পুরো জনগোষ্ঠী এখন মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী ৭১,০০০ শিশু এবং ১৭,০০০-এরও বেশি মা বর্তমানে তীব্র অপুষ্টির শিকার। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন, অথচ বছরের শুরুতে এই সংখ্যা অনুমান করা হয়েছিল ৬০,০০০-এ, যা ইতিমধ্যে ছড়িয়ে আছে। এই পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, গাজার পরিবারগুলো না খেয়ে আছে, অথচ তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে। আমরা এই খাবার তাদের কাছে পৌঁছতে পারছি না, কারণ সহায়তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তিনি আরও বলেন, দুর্ভিক্ষ নিশ্চিত হওয়ার পর যদি আমরা অপেক্ষা করি তবে বহু মানুষের জন্য তা অনেক দেরি হয়ে যাবে। আইপিসি অনুমান করছে, নতুন সামরিক অভিযানের ফলে এবং দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে আগামী মাসগুলোতে খাদ্য সংকট আরও তীব্র হবে, মৃত্যু হারও বাড়তে পারে। গাজার উত্তর ও রাফা গভর্নমেন্ট এলাকায় অপুষ্টি ও মৃত্যুর হার দুর্ভিক্ষের সীমা ছুঁতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সতর্ক করে বলেছেন, দুর্ভিক্ষ হঠাৎ আসে না, এটি তখনই দেখা দেয় যখন মানুষের খাদ্য প্রবেশাধিকার থাকে না, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং শিশুরা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয়। তিনি আবারও সব পক্ষকে এই বিপর্যয় ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।